উপবিষ্ট আমাদের পার্টির নেতাগণ, আমার মায়েরা, ভাইয়েরা, বন্ধুগণ এবং কমরেডগণ, আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন বোধহয় এইখানে যাতে আমরা মিটিং না করি তার জন্য একটা পায়তারা শুরু হয়েছিল কাল রাত থেকে। আমাদের কমরেডরা যেভাবে পারমিশন করাতে হয় সেভাবে পারমিশন করেছেন এবং এসডিও সাহেব লিখিত অনুমতি আমাদের দিয়েছেন। তাহলে এই পায়তারাটার মানে কি? কেন হঠাৎ করে বিডিওর মাথায় পোকাটা নড়তে শুরু করলো কাল? হয়তো ওর লোকাল গার্জেন কিছু বলেছে আর কি। এখন যারা বিডিওর চেয়ারে বসে থাকেন তারা লোকাল গার্জেনের কথা শুনে চলবেন না আপনার শিক্ষা দীক্ষা আইন তার উপরে ভিত্তি করে চলবেন, সেটা তার ব্যাপার। আমরা জানি লোকাল গার্জেনদের চরিত্রটা কি। এখন বেশিরভাগ সরকারি অফিসার, পুলিশের অফিসার, তারা তৃণমূলের কথাতেই উঠবোস করে, ব্যতিক্রমও আছে। কালকে রাত্রে প্রদীপ আমাকে, আপনাদের জেলা সেক্রেটারি প্রদীপ আমাকে ফোন করে, বেশি রাতে 10:30 11টা এরকম হবে, যে এরকম কেস ভিডিও আমাদের একটা চিঠি দিয়ে বলেছে তোমাদের মিটিং হবে না, পারমিশন ক্যান্সেল। আমি প্রদীপকে বললাম রাতে ঘুমাও, মিটিং হবে। যদি এই জায়গায় করতে না দেয় তাহলে রাস্তার ওপরে করব, মিটিং হবে। কার ক্ষমতা আছে বন্ধ করে দেয় দেখব। অনেক জায়গাতেই এসব ওরা করছে। যদি বিডিও নিজের বুদ্ধিতে এটা করেছেন তাহলে বলবো ব্রেনটা খারাপ হয়েছে, মানসিক রোগীর ডাক্তারকে দিয়ে একটু চিকিৎসা করান। আর যদি প্রভুর হুকুম তামিল করেছেন তাহলে বলার কিছু নেই, আপনার ভবিষ্যৎ অন্ধকারে। আমরা আমাদের কথা বলতে এসেছি, আপনারা কেমন আছেন, আমাদের সামনে পরিস্থিতি কি, মানুষের কেমন থাকা উচিত, তাই তো আমরা সম্মেলনে আলোচনা করব। এতে কার আপত্তির কি আছে? জিনিসের দাম বাড়ছে, এটা আলোচনা করলে বিডিওর কি আপত্তি? জাতপাতের সুরসুরি বাড়ছে, দাঙ্গা বাড়ছে, মানুষের ঐক্যে ফাটল ধরছে। বেঁচে থাকার ক্ষেত্রে একটা অস্বস্তিকর পরিবেশ, কাজ নেই। যারা লেখাপড়া জানা ছেলে তাদের কাজ নেই, যারা খেটে খাওয়া মানুষ তাদের কাজ নেই। আজ থেকে 15 বছর আগে বামফ্রন্টের সরকার ছিল। আমি আপনাদের জিজ্ঞাসা করি, ঝাড়গ্রামের কটা ছেলে চেন্নাইয়ে কাজ করতে যেত, কেরালে কাজ করতে যেত, কর্ণাটকে কাজ করতে যেত, মহারাষ্ট্রে কাজ করতে যেত? কজন? এরকম পরিযায়ী শ্রমিক ছিল নাকি? এখন গ্রামের পর গ্রাম গিয়ে দেখবেন ওই মাচাগুলোতে বসে যে ছেলেগুলো আড্ডা দিত সে মাচা পাকা হয়ে গেছে, সব বাইরে কাজ করতে চলে। কেন বাইরে কাজ করতে যাচ্ছে? কারণ এখানে কাজ নেই, এখানে কাজ নেই, তাই তারা বাধ্য হচ্ছে অন্য জায়গায় কাজ করতে যেতে। আর লেখাপড়া জানা ছেলেদের কি অবস্থা? স্কুলে চাকরি হবে না, সরকারি দপ্তরে চাকরি হবে না, আর কলকারখানা এখানে যে গড়ে উঠবে তারও সম্ভাবনা নেই। কলকারখানা গড়ে তোলারও তো একটা পূর্ব শর্ত আছে।
মানুষের হাতে যদি পয়সা না থাকে, বাজারে যদি কেনাকাটা কমতে থাকে, অর্থনীতি যদি ধুঁকতে থাকে, সেটা শিল্প গড়ে তোলার উপযুক্ত পরিবেশ নয়। আমাদের সরকার কি করেছে? দিল্লি সরকার অনেক জটিল কথা, কিন্তু আপনারা যাতে বুঝতে পারেন তার মতো সহজ কথাটা হচ্ছে এই, সরকার বলছে জনকল্যাণ করবার জন্য সরকার অতঃপর কোনো ভূমিকা পালন করবে না, সরকার আস্তে আস্তে হাত গুটিয়ে নেবে। সারের দাম কেন বাড়ছে? সরকার বলছে আমার কিছু করার নেই। বিদ্যুতের দাম কেন বাড়ছে? আমার কিছু করার নেই। ওষুধের দাম কেন বাড়ছে? আমার কিছু করার নেই। ছেলেদের কাজ নেই কেন? সরকার বলছে আমার কিছু করার নেই। স্কুলে মাস্টার নেই কেন? আমার কিছু করার নেই। তাহলে তুমি কিসের সরকার? আমাদের যেখানে সমস্যা সেখানেই যদি সরকারের কিছু করার নেই, তাহলে আছো কেন? যাবে কবে? এই কথাটা বলতে গেলে একটা মুরদ দরকার, আর সেই মুরদ লাল ঝান্ডারই আছে, আর কারো নেই। লাল ঝান্ডাকে ভুল বুঝলে কিছু করার নেই। আচ্ছা, এই যে জঙ্গলমহলের মানুষ চাল পাচ্ছেন, কোন আইনের বলে পাচ্ছেন মনে আছে আপনাদের? কোন আইনের বলে? জাতীয় খাদ্য সুরক্ষা আইন কত সালে পাস হয়েছে? 2012 সালে। চালু হয়েছে 2013 থেকে। আপনাদের সবাইকে 2 টাকা কেজি এখন বিনা পয়সায় এই চাল দেওয়ার টাকা কোথা থেকে আসছে? কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে। আর কেন্দ্রীয় সরকারের কি ফ্যাক্টরি আছে যেখান থেকে টাকা বেরোয়? আমাদের ট্যাক্সের টাকা। আমরা সরকারকে ট্যাক্স দিই, ওই টাকাটারই একটা অংশ খাদ্যে ভর্তুকি দেওয়া হয়, তাই আমরা বিনা পয়সায় চাল পাচ্ছি। আমাদের টাকা। আমাদের দেশে আইন আছে তাই। তাহলে কালীঘাটের ভদ্রমহিলা কি করে বলছে যে আমি 2 টাকা কেজি চাল দিচ্ছি, আমি বিনা পয়সায় চাল দিচ্ছি, খাদ্য সাথীতে আপনারা চাল পাচ্ছেন? এর থেকে মিথ্যে কথা, অসত্য কথা আর দুটো হতে পারে না। বিনা পয়সায় চাল দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের কোনো ভূমিকা নেই। ওড়িশাতেও তো চাল পায়, ওখানে দিদি আছে নাকি? দাদারা আছে। অন্ধ্রেও পায়, কাশ্মীরেও পায়, কেরালাতেও পায়, তামিলনাড়ুতেও পায়। গরিবকে 2 টাকা কেজি চাল দেওয়ার জন্য একমাত্র বামফ্রন্ট সরকার 2.5 কোটি গরিবের জন্য চালের ব্যবস্থা করেছিল 11 নির্বাচনের আগে। তখন জাতীয় খাদ্য সুরক্ষা আইন হয়নি। সেই চাল কিছু জায়গায় আমরা বিলি করেছিলাম, আর কিছু জায়গাতে বিভিন্ন রাজনৈতিক দলের চক্রান্তে ডিলাররা বিলি করেনি, পরে বলল নির্বাচনী বিধি লঙ্ঘন হবে, রেখে দিল। সেই চালটা তৃণমূলের সরকার আসার পর বিলি হয়েছে, কিন্তু বাম সরকারের আমলেই ডিলারদের বাড়িতে চাল পৌঁছে গেছিল, দিল্লির চাল নয়। অসীম দাশগুপ্ত বাজেটে ঘোষণা করেছিলেন 2.5 কোটি গরিবকে আমরা 2 টাকা কেজি চাল দেব, সেই চাল। তাহলে বামফ্রন্ট যেটা চালু করেছিল সেটা ভুলে গেছেন আপনারা অনেকে। বামফ্রন্ট বলেছিল যে আমরা অনেক কিছু দিতে পারবো না, কিন্তু তুমি যাতে মাথা উঁচু করে মানুষের মতো বাঁচতে পারো সে রাস্তাটা আমরা দেখিয়ে দিতে পারবো।
গোলামীর জীবনের অবসান। মাথা উঁচু করে বাঁচো, সব ছেলে মেয়েকে স্কুলে পাঠাও, চোখ খুলে যাক তাদের। আমি আপনাদের বলবো, আজকের আনন্দবাজার কাগজ দেখুন, বলছে স্কুলে ছেলে মেয়ে যারা পড়তে আসে, ক্লাস 6-এ পড়ে বিয়োগ অঙ্ক করতে পারে না, ক্লাস 3-তে পড়ে ওয়ে অজগর আসছে তেড়ে ওই অটাই চেনে না, শব্দ পড়তে পারে না, মাস্টার নেই, স্কুলে পড়াশোনা হয় না। মমতা বলছে পড়াশোনা অত শেখার কি দরকার, চপ ভাজো আর পকোড়ই ভাজো আর ঘুগনি বিক্রি করো। আচ্ছা, যে মা, বেলপাহাড়ির যে মা জঙ্গলে গিয়ে পাতা তুলে এনে সেলাই করে সেই পাতাটা বিক্রি করে তার ছেলেকে তার মেয়েকে লেখাপড়া শেখাচ্ছে প্রতিদিন এত কঠোর পরিশ্রম করে, সে মায়ের স্বপ্ন কি এটা যে আমার ছেলে ঘুগনি বিক্রি করবে? এটা স্বপ্ন? গরিবের ঘরের ছেলে মেয়েরাও এখন দেখি টিউশনি পড়তে যাচ্ছে। কে টাকাটা জোগাচ্ছে? বাবা মা কষ্ট করে খেটে নিজেরা এক বেলা খায়, আধ বেলা খায়, কিন্তু ছেলেটাকে মানুষ করব। এ তো বাম সরকারে থাকার সময় বলেছিলাম, ছেলে মেয়েগুলোকে স্কুলে পাঠাও, লেখাপড়া করতে শেখাও, মানুষ করো ওদের। একটা সময় দেখা গেল এত ছেলে মেয়ে স্কুলে আসছে যে অত জায়গা নেই। আবার শিশু শিক্ষা কেন্দ্র করো, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র করো, এমএসকে এসএসকে কেন করেছিলাম? এত ছেলে মেয়ে স্কুলে আসছে, স্কুলে অত জায়গা নেই। কার ভাবনা? খুব অন্যায় করেছিলাম। তোমাদের ছেলেপুলেরা সবাই স্কুলে আসুক, সবাই লেখাপড়া শিখুক, এইটা বলেছিলাম, খুব অন্যায় করেছিলাম। আর এখন উনি বলছেন বেশি শেখার দরকার নেই, ঘুগনি বিকবেক তো। অ আ ক খ পড়তে পারলেও চলবে, না পড়লেও চলবে, যোগ জানলেও চলবে, বিয়োগ জানলেও চলবে, না জানলেও চলবে। 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে। আর আপনারা প্রত্যেকে নিজের নিজের গ্রামের প্রাইমারি স্কুলের মাস্টারমশাইদের জিজ্ঞাসা করবেন যে আগে প্রতি বছর কত ছেলে মেয়ে স্কুলে ভর্তি হতো আর এখন প্রতি বছর কত ছেলে মেয়ে স্কুলে ভর্তি হয়। দেখুন, প্রত্যেক বছর ছাত্রদের ভর্তি কমছে। একটা রিপোর্ট বেরিয়েছে দিল্লি থেকে, সেই রিপোর্টে বলছে যেই 8 থেকে 9-এ উঠল অমনি 100টা ছেলের মধ্যে 20টা ছেলে স্কুল ছেড়ে দিল। খবরের কাগজের লোকেরা, সাংবাদিকরা, এখানেও 2-1জন আছেন, তারা ব্রাত্য বসুর কাছে গিয়ে বলল এইরকম একটা খবর বেরিয়েছে, পশ্চিমবাংলায় 8 থেকে 9-এ যারা উঠে তার শতকরা 20 জন স্কুল ছেড়ে দেয়। তো কেন এটা হচ্ছে? ব্রাত্য বসু বলল যে 8 পর্যন্ত মিড ডে মিল আছে, 9 থেকে মিড ডে মিল নাই। ওই মিড ডে মিলটা চালু করে দিলে ওই 20টা কমতো না। মানেটা কি দাঁড়ালো? অভাব এত তীব্র যে শুধু খাবার জন্য স্কুলে আসে, পড়বার জন্য নয়। এটা হচ্ছে তৃণমূলের মূল্যায়ন, শুধু খাওয়ার জন্য। আর তাই যদি হয় তাহলে উন্নয়ন উন্নয়ন বলে এত প্রচার কেন? যে রাজ্যের মানুষকে তুমি খেতে দিতে পারো না সেখানে তুমি উন্নয়ন বলে চিৎকার কেন করছো? ভোটের জন্য কিছু কাজ করছে, এটা ঠিক। আমরা যখন পঞ্চায়েতে ছিলাম আমাদের কথা ছিল মহিলাদের ক্ষমতায়ন, মহিলা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে
তার জীবনটা চালাতে পারে, তার সংসারটা চালাতে পারে, তার দায়িত্ব নির্বাহ করতে পারে, অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। মহিলারা সব পারে। এখন তো রেল চালাচ্ছে, অটো চালাচ্ছে, লরি চালাচ্ছে, বাস চালাচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসব তো অনেক দিন ধরে মেয়েরা ছুটিয়ে ওই জায়গাটাতে করে যাচ্ছে। কেউ কেউ সেরা হিসাবে নিজের যোগ্যতা প্রমাণ করেছে। তো এই মেয়েরা সমাজের প্রত্যেকটা কাজ পুরুষদেরকে টেক্কা দিয়ে করতে পারে, সুযোগ দাও। দেখো মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারে, দেখো মেয়েরাও অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে। এখন তো আমি অনেক দোকানে দেখি যে দোকানে মহিলারা বসে কাউন্টারে বসে ক্যাশ গুনছেন, জিনিসপত্র বিক্রি করছেন। ভালো। এই যে মহিলাদের ক্ষমতায়ন করার কথা বললাম, তার মানে এই নয় যে মহিলাদের দক্ষিণা দেওয়া। ওই কি একটা লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার হচ্ছে ভোটের জন্য। আপনি দেখুন দিল্লিতে ভোট হচ্ছে, কংগ্রেস বলছে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দেব 2400 টাকা, বিজেপি বলছে আমরা দেব 2500 টাকা, আপ বলছে আমরা দেব মাসে 2100 টাকা। তবে আমরা মেয়েদের বাসে চাপলে কোনো ভাড়া লাগবে না, আর মেট্রো রেলে চাপলে অর্ধেক ভাড়া দিলেই চলবে। প্রতিযোগিতা করছে কে কত দিয়ে ভোটটা আপাতত ঝুলিতে ঢোকাতে পারে। আমরা বলছি ভোটকে সামনে রেখে এরকম প্রতিশ্রুতি দেওয়ার রাজনীতি এই লাল ঝান্ডার লোকেরা করে না। আমরা বলেছি মহিলাদেরকে নিজের পায়ে দাঁড়াবার ব্যবস্থা করো, যেন কারো কাছে হাত পাততে না হয়, তাদের যোগ্যতা আছে। এরা যে ভোটের জন্য করছে তার একটা প্রমাণ হচ্ছে, আপনাদের এখানে তপশিলি আদিবাসী মহিলা যারা আছেন তারা আগে লক্ষ্মীর ভান্ডারে কত পেতেন? 1000 টাকা। কেন লক্ষ্মীর ভান্ডারে ওরা 1000 পাবে আর অন্যরা 500 পাবে কেন? না, এরাই সব থেকে গরিব, এরা পিছিয়ে পড়া, এদের প্রয়োজন আছে। এই গরিব পরিবারগুলোকে যদি একটু সাহায্য করতে পারে সরকার, তা ভালো হয়। তাই গরিবদের, তপশিলি জাতি, আদিবাসী, তাদেরকে দেওয়া হতো 1000 টাকা, বাকিদের দেওয়া হতো 500 টাকা। যখন ভোট এলো বাকিদেরটা বেড়ে ডবল হলো, আপনাদের 200 টাকা দক্ষিণা দিল। তাহলে এখন কি এরা আর গরিব নেই? এদের প্রয়োজন কি আগের মতো নেই? ফুরিয়ে গেছে? এখনকার হিসেবটা হচ্ছে আদিবাসী মহিলাটির ভোটের যা দাম, আদিবাসী নয় ব্রাহ্মণ বা বৈদ্য বা কায়স্থ বা অন্য সম্প্রদায়ের উচ্চ বর্ণের যে মহিলা, তারও ভোটের একই দাম। আমার এখন ভোট পাওয়াটাই ব্যাপার। তাই এরা তো মোটামুটি 1000 টাকা পেয়ে পেয়ে আমাকে ভোট দিতে অভ্যস্ত হয়ে গেছে, আর বাকিদের ভোটটা যদি পেতে হয় তাহলে ওদেরটা 1000 করে দাও, এদেরটা 1200 করে দাও। ভোট কেন্দ্রিক, এর সঙ্গে ক্ষমতায়নের কোনো প্রশ্ন নেই। যদি ক্ষমতায়ন চাও তাহলে প্রয়োজনের জন্য একজন মহিলাকে ওই যে দিল্লির ভোটে যেমন বলছে 2000 দেব, 2400 দেব, 2500 দেব, এটাই দেওয়া উচিত। তাও সবাইকে দেয় না। আমি কথা বাড়াবো না, আমার পরে আমাদের পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড রামচন্দ্র ডোম বলবেন। এই কথাগুলো আলোচনা করব আমরা আমাদের সম্মেলনে। ঝাড়গ্রামের মানুষ কোন বিপদের মধ্যে আছে, ঝাড়গ্রামের মানুষের জন্য আমাদের পার্টির কি কাজ করতে হবে, কি লড়াই করতে হবে, কি আন্দোলন করতে হবে। অনেক লড়াই করে আপনারা 100 দিনের কাজ আদায় করেছিলেন। যখন 100 দিন কাজের আইন হয় তখন তৃণমূলের সরকার ছিল না,
100 দিনের কাজের আইন যখন হয় 2005 সালে, তখন আজকের মুখ্যমন্ত্রী পার্লামেন্টে ছিলেন। কি ভূমিকা ছিল তার? কংগ্রেসের তৎকালীন সরকারকে বাইরে থেকে 61 জন এমপি আমরা সমর্থন করেছি। ওরা আমাদের বলেছিল যে 8টা মন্ত্রী করে দেব, আমাদের মন্ত্রিসভায় আসুন। আমরা বলেছি কংগ্রেসের মন্ত্রিসভায় মন্ত্রী হওয়ার জন্য আমরা লালায়িত নই, আমরা কেউ মন্ত্রী হব না, তোমরাই মন্ত্রী হও, কিন্তু গরিবকে বছরে 200 দিন কাজ দিতে হবে। সে অনেক কথাবার্তা টানা পড়েন, তারপরে বলল 200 দিন পারবো না, 100 দিন। তারপরে বলল 100 দিন মুখের কথায় হবে না, আইন করতে হবে। আইন হয়েছে। কোথায় ছিল মমতা ব্যানার্জি? কোথায় ছিলেন বিজেপি ওয়ালারা? ছিলেন না। গরিবের পক্ষে আইন তৈরি করার প্রশ্নেও ছিলেন না, আর গরিবকে 100 দিন কাজ দেওয়া হোক সে দাবিতেও ছিলেন না। আপনাদের এই লাল ঝান্ডার লোকেরা পার্লামেন্টের ভেতরে লড়াই করল, আর এখানে রাস্তায় দাঁড়িয়ে আমরা লড়াই করলাম গরিবের কাজের কি হবে। আইন একটা হলো। 3 বছর পশ্চিমবাংলাতে 100 দিনের কাজ নেই। কেন নেই? বিজেপি বলছে আমরা টাকা দিচ্ছি, তৃণমূল খেয়ে নিচ্ছে। হয়তো কথাটা সত্যি, কারণ কিছু কিছু ইনকোয়ারি হয়েছে। তাহলে যারা টাকা চুরি করে গরিবকে বঞ্চিত করেছে তারা জেলের বাইরে আছে কেন? এই প্রশ্নের জবাব কে দেবে? ওই যে কি এক অধিকারী আছে না, বিরোধী দলের নেতা, বড় বড় লেকচার দেয়, তাকে বলতে হবে যে তৃণমূলের যারা টাকা চুরি করেছে, যার জন্য 3 বছর ধরে 100 দিনের কাজ থেকে বাংলার গরিব বঞ্চিত হচ্ছে, সেই লোকগুলো জেলের বাইরে আছে কেন? যারা টাকা দিচ্ছে তারাই তো এফআইআর করতে পারে, তারাই তো রাজ্য সরকারকে বাধ্য করতে পারে। যারা গরিবের 100 দিনের টাকা চুরি করেছে তাদের শাস্তি হতে হবে, কারণ হচ্ছে না। চোরগুলোরও শাস্তি হচ্ছে না, গরিবের কাজেরও কোনো হিল্লে হচ্ছে না। তৃণমূল কংগ্রেস চুপচাপ বসে আছে। আমরা যদি এই যে বিডিও যিনি একটা চিঠি দিয়ে আমাদের মিটিং বন্ধ করতে চাইছেন, এই বিডিওকে গিয়ে আমরা বলি আমার 100 দিনের কাজ ফেরত চাই, কাল থেকে কাজ চালু করতে হবে। আপনারা সবাই যদি একদম হাত মুঠো করে গিয়ে বিডিও অফিসে গিয়ে ধর্ণা দেন এবং বলেন কাল থেকে কাজ চালু করো, ওর 14 পুরুষ কাজ দিতে বাধ্য। আর আমি যাব, আপনি যাবেন না। একজন লড়তে চায়, একজন পিছন ধরে টানতে চায়, এই করতে করতে আমরা আমাদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলছি। এটা আমার অধিকার, এদেশের সংবিধানে এই অধিকার লিপিবদ্ধ, আইন আছে। এই আইন অনুযায়ী আমি 100 দিন কাজ পেতে পারি। আমাকে যারা বঞ্চিত করেছে তার বিরুদ্ধে লড়াই, আপনি কি দল করেন, আপনি কি মতের, আপনি কোন জাতের, কোনো কিছু দেখার দরকার নেই। চলো, আমাদের অধিকার আমরা রক্ষা করব, কাজ আদায় করব। লেখাপড়া যে ছেলেদের, লেখাপড়া জানা ছেলেদেরও একই রাস্তায় লড়তে হবে, খেটে খাওয়া মানুষদেরও একই রাস্তায় লড়তে হবে। আর এই রাস্তায় লড়লেই আন্দোলন আপনাকে চিনিয়ে দেবে কে আপনার বন্ধু, কে আপনার শত্রু। মুখে অনেকে নরম কথা বলতে পারে, প্রতিশ্রুতি দিতে পারে, হ্যান দেঙ্গা ত্যান দেঙ্গা, নানান প্রলোভন, কিন্তু লড়াইয়ের ময়দানে আপনি শত্রুও চিনতে পারবেন, বন্ধুও চিনতে পারবেন। লড়াই করে আপনার অধিকারকে আপনি রক্ষা করতে পারবেন, লড়াই করে আপনি আপনার মজুরি বাড়িয়ে নিতে পারবেন, লড়াই করে শিক্ষার পরিবেশ যা ওরা শেষ করে দিয়েছে তাও পরিবর্তন করতে পারবেন। স্বাস্থ্যের কথাটা আমি বললামই না, কারণ স্বাস্থ্য
অবস্থাটা আরো খারাপ, শিক্ষা থেকে খারাপ। যে আপনাদের মেদিনীপুরে জাল সেলাইনে একটা মাদার মারা গেল, এই জাল সেলাই, আমি একটা কালকে সেলাইনের কোম্পানি খুলবো, আমার কোম্পানির ওষুধ নিয়ে সব হাসপাতালে দেবে মাদারদের? দেবে কে? আমি হরিদাস পাল, আমি একটা কোম্পানি খুলেছি, একটা সেলাইন তৈরি করেছি, একটা কারখানা করেছি, অমনি ওইটা ডাক্তাররা সব ব্যবহার করবে? করবে না। ওষুধটা হাসপাতালে ব্যবহার হবে কি হবে না তার জন্য একটা সিলমোহর লাগে। রাজ্য স্বাস্থ্য দপ্তর ওই সিলমোহর দিয়ে দিয়েছে যে এই ওষুধটা এই রোগের জন্য প্রয়োগ করা যাবে, উপযুক্ত ওষুধ। এই সিলমোহর যারা দিল তারা মৃত্যুর জন্য দায়ী হলো না। কোন ডাক্তার ওষুধটা প্রেসক্রিপশন করেছে? ডাক্তারটা, ওষুধটা তোমার স্টোরে সাপ্লাই আছে কেন? এই জাল ওষুধটাকে তুমি ব্যবহার করছো কেন? একটা দুটো জাল নয়, গোটা স্বাস্থ্য ব্যবস্থায় হাজার রকমের জাল জালিয়াতিতে ভর্তি। বাঁচবেন কি করে? বাঁচার সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের আগামী দিনের করণীয় ঠিক করতেই আমরা আমাদের সম্মেলনে আলোচনা করব দুদিন ধরে। তারপরে আমাদের রাজ্যের সম্মেলন হবে, তারপরে আমাদের সর্বভারতীয় স্তরের সম্মেলন হবে। আগামী 3 বছর কোন লড়াই, কোন আন্দোলন, কোন পথ, কিভাবে আমরা দেশকে এই জাত পাত ধর্মের নামে বিভাজিত করার শক্তি বিজেপিকে পরাস্ত করতে পারি। আমাদের কিছু কিছু লোকের মাথায় পোকা আছে। অনেকে মনে করে এখন সিপিএম পারবে না, এখন বিজেপিকেই ভোট দিতে হবে তৃণমূলকে পরাস্ত করতে হলে। বিজেপি আর তৃণমূলের মধ্যে তফাৎ কিছু নেই। যে লোকগুলো বামপন্থীদের দিকে আসতে পারে তাদেরকে ভাগ করে কিছু তৃণমূল কিছু বিজেপি করার একটা কৌশল মাত্র। আজকে যে লোকটা তৃণমূল পার্টিতে আছে কালকে পার্টি ছেড়ে বিজেপিতে যাচ্ছে, বিজেপি থেকে তৃণমূলে আসছে। একটাই দোকান, দুটো কাউন্টার। ওখানে যা সেল হয় তা যে ক্যাশ বাক্সে যায়, ওখানে যা সেল হয় তাও একই ক্যাশ বাক্সে আসে। একটাকে আরেকটার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী মনে করার কোনো দরকার নেই। বামপন্থীরাই এই তৃণমূল, এই বিজেপি, এই দুর্নীতি, এই জাতপাত, এই মেরুকরণ এর বিরুদ্ধে লড়ে রাজ্যটাকে, আপনাদের আগামী ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে। লাল ঝান্ডার শক্তিকে বাড়ানোর লড়াই, তারই পরিকল্পনা হবে। আপনারা বেলপাহাড়ি এলাকার মানুষ, ঝাড়গ্রাম জেলার মানুষ নানাভাবে আমাদের এই সম্মেলন করতে সাহায্য সহযোগিতা করেছেন। আপনাদের অজস্র লাল সালাম, ধন্যবাদ। বাকি কাজটাও যাতে সুষ্ঠুভাবে আমরা করতে পারি সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা পাবো এই প্রত্যাশা রেখে আপনাদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।